মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আপকি বার 400 পার, মোদি ম্যাজিক, এইসব ব্যাপারগুলো কি একটু ফেডিং? কেন প্রশান্ত কিশোর বলছেন যে মোদির ইমেজ আস্তে আস্তে নড়বড়ে হয়ে যাচ্ছে? কেন প্রশান্ত কিশোর বলছেন রামের নামে একটিও ভোট টানা যাবে না? তাহলে কি মোদি আর প্রধানমন্ত্রী থাকছেন না? যে আপ্তবাক্যটি জেল থেকে বেরিয়েই কেজরিওয়াল বলেছিলেন, সেটাই কি সত্যি? দেখুন, একটা জিনিস পরিষ্কার করা যায় যে বিজেপি আগের মতো অবস্থানে নেই, অর্থাৎ বিজেপি 400 পাবে বা বিজেপি 300 পেরিয়ে যাবে এরকম কিছু হচ্ছে না। বিরোধীদের জন্য যেটা ওয়ার্স সিচুয়েশন হতে পারে, অর্থাৎ যদি এনডিএ সরকার হয়ও সেটা কান ঘেঁষে হবে, অর্থাৎ সেই সরকারে বিজেপির একার কাছে মেজরিটি নাও থাকতে পারে। দেখুন, নরেন্দ্র মোদী বা অমিত শাহ যেভাবে দল চালান বা যেভাবে সরকারও চালান, সেখানে একটা নিজেদের কাছে অ্যাবসলিউট মেজরিটি নেই। এই পরিস্থিতিতে তারা সরকার চালাতে পারবেন কিনা যথেষ্ট সংশয় আছে। এবং সেই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী নিজেও আর প্রধানমন্ত্রী থাকার ঝুঁকি নাও নিতে পারেন, নেবেনই না ধরে নেওয়া যেতে পারে। তার কারণ হচ্ছে ওনার যে স্টাইল অফ ফাংশনিং, সেখানে শরিকদের সাথে কনসালটেশন বা শরিকদের সাথে কথা বলা ইত্যাদি নেই। একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। দেখুন, এই মুহূর্তে তো এনডিএ এর আসলে কোনো পার্টনার নেই। যদি মানে এনডিএ তে যদি বিজেপির পার্টনার মধ্যে যারা গুরুত্বপূর্ণ বা যারা ভালো ফলাফল করতে পারে, চন্দ্রবাবু নাইডু সমস্ত মানে একটা পূর্বাভাস অনুযায়ী যে চন্দ্রবাবু অন্ধ্রে এবার সরকারে আসতে চলেছে এবং তিনি ভালো ফলাফল করবেন লোকসভাতে। এবার চন্দ্রবাবু নাইডুকে নিয়ে সমস্যা হচ্ছে ওনার আনুগত্য কোনো দলের প্রতি না, ওনার আনুগত্য একমাত্র দিল্লিতে কে ক্ষমতায় আছে তার প্রতি। উনি পশ্চিমবঙ্গে কলকাতায় এর আগে ব্রিগেডে ইউনাইটেড ফ্রন্টের মিটিং করে দিল্লিতে গিয়ে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে সোজাসুজি হাত মিলিয়ে নিয়েছে। এই চন্দ্রবাবু নাইডু কিন্তু 2014 থেকে 19 বিজেপির সঙ্গে ছিলেন। এবার ফিরে আসার আগে যখন উনি এনডিএ ছাড়েন, তখন একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি এইরকম গভর্নমেন্টের সঙ্গে কখনো কাজ করিনি। আমি এর আগে যখন বাজপেয়ীর সময় ছিলাম, মানে এনডিএ এর পার্টনার ছিলাম, কোনো সমস্যায় পড়লে আমি প্রমোদ মহাজনকে ফোন করতাম, প্রমোদ ওয়াজ আ ট্রাভেল শুটার, যে কোনো সময় আমাকে প্রাইম মিনিস্টার বা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে কথা বলে দিই। এখন তো আমি কারোর সঙ্গে কথাই বলতে পারি। এই যে চন্দ্রবাবু নাইডু এটা বলেছিলেন, কথা বলতে পারেন না, মানে সত্যি নরেন্দ্র মোদীর সাথে ওনার দলের এমপিদের বছরে কবার দেখা হয়েছে সেটাই কেউ জানেন। অমিত শাহর সাথে কারো কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ইটস নট আ ভেরি ওপেন ডোর পলিসি। মানে ওনারা যে স্টাইলে অপারেশনটা চালিয়েছেন সেই স্টাইলটা তো অনেকটা ব্যক্তিকেন্দ্রিক একটা ব্যবস্থাপনা হয়ে গিয়েছে, তাই তো শুনুন। ব্যক্তিকেন্দ্রিকের চাইতো, মানে দেখুন, এই কথাটা তো দলে বা আরএসএস এর অনেক পত্রপত্রিকাতেও লেখা হয়েছে যে দলের মধ্যে একটা সাংঘাতিক গুজরাটি লবির প্রভাব বেড়েছে। ঠিক আছে, তো যেটা আপনি মানে শুরুর সময় বলছিলেন যে যদি নরেন্দ্র মোদী দলকে 300 পার না করাতে পারেন, তাহলে দলে যারা তার বিরোধী সেই অর্থাৎ নীতিন গডকরি বা রাজনাথ সিং, তারা ছেড়ে কথা বলবেন। বা এতদিন একদম বৃত্তের বাইরে বসে থাকা লালকৃষ্ণ আদবানি বা মুরলী মনোহর যোশীও ছেড়ে কথা বলবেন। আমি আপনাকে সাম্প্রতিককালের একটা ভিডিও কথা মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যেদিনকে নরেন্দ্র মোদী বেনারসে নমিনেশন পেপার জমা দিতে গেলেন, তার আগে যখন তিনি বিশ্বনাথ মন্দিরে পুজো দেন, তখন সেই পুজো যখন বিভিন্ন চ্যানেল লাইভ ভিডিও দেখাচ্ছে, তখন অনেক জায়গাতেই দেখা যায় যে লাইভ ভিডিওতে নরেন্দ্র মোদীর পেছনটা ব্লার করে দেওয়া হয়েছে, মানে আবছা করে দেওয়া হয়েছে। আবছা করে দেওয়ার কারণ পেছনে যোগী আদিত্যনাথ বসেছিলেন। মানে কোনো মতেই যেন নরেন্দ্র মোদীর যে ক্যারিশমাটা তৈরি হয়েছে, সেখানে যদি যোগী আদিত্যনাথ ভাগ বসাতে না পারেন, সেজন্য তাকে ব্লার করে দেওয়া হয়েছে। এটা তো নিশ্চয়ই যোগী আদিত্যনাথ, হিন্দুত্বের আরেকজন আইকন, তিনি সহজভাবে নেন। ফলে যদি কোনো মতে মোদী তার মানে যে কোনো রাইটিস্ট যে কোনো পলিটিক্যাল পার্টিতে, এবং ফাইনালি বিজেপি ইজ রাইটিস্ট ক্যাডারলেস পলিটিক্যাল পার্টি, সেখানে ইলেকটোরাল সাকসেসই একমাত্র কথা। এতদিন মোদী যা বলেছেন সবাই সেটা মেনে নিয়েছেন, তার একটাই কারণ যে মোদী তাদের বারবার জিতিয়ে আনতে পেরেছে। ঠিক আছে, তো যদি মোদী জিতিয়ে না আনতে পারেন, যদি যে ফিগার গুলোর কথা শোনা যাচ্ছে, আপনাদের একটি অনুষ্ঠানে যোগেন্দ্র যাদব যে ফিগারের কথা বলেছেন, যদি দেখা যায় যে এনডিএ তার 350 নাম্বার থেকে 100 কমে গেল, অর্থাৎ 250-তে চলে গেল,
বা ধরুন টেনে টুনে 260 আমরা একটু চট 270। করে আমরা একটু আমাদের যারা দেখছেন তাদের সাথে ফিগার গুলো নিয়ে একটু চট করে আলোচনা করি। মানে এই প্রশ্নটা তো উঠতে পারে যে আপনারা এটা বলছেন কমতে পারে, ক্ষয় হতে পারে, ইরোশনের সম্ভাবনা রয়েছে। কিসের ভিত্তিতে বলছেন আপনারা? আমরা একটু চটজলদি আপনার কাছে আমার একদম স্পেসিফিক কোন রাজ্যগুলিতে বিজেপির ক্ষয়ের সম্ভাবনা 5 দফার পর দেখা গেল? আপনি যদি একটু ছুঁয়ে চলে যান। দেখুন, এটা খুব সহজভাবে বলা যায়। বিজেপি উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলোতে, অর্থাৎ রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে, যাকে আমরা বলি আলটিমেট সিট পেয়ে বসেছিল। গুজরাটে 26-এ 26, রাজস্থানে 25-এ 25, মধ্যপ্রদেশে 28-এর মধ্যে 25, কর্ণাটক দক্ষিণের রাজ্য 28-এর মধ্যে 25। 25 আপনি ধরবেন না, 26 ধরুন, কারণ জেডিএস এর একটা আসন ছিল। এবার জেডিএস বিজেপির জোট সঙ্গী। আচ্ছা, হরিয়ানায় 10-এ 10, আচ্ছা দিল্লিতে 7-এ 7। তো এই যে আপনি যদি এই আসনগুলোর যোগফল নেন, তাহলে দেখবেন 150টা মতো আসন, মানে 150টা মতো আসন ছিল যেখানে বিজেপিকে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ফেস করতে হয়। এবার সবাই মোটামুটি নিশ্চিত এই 150-র মধ্যে বিজেপি এবারে 100-র বেশি আসন পাবে। আমরা ধরে নেন, সিম্পল ধরে নেওয়া যায়, কর্ণাটকে বিজেপির পক্ষে 15 ক্রস করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। মহারাষ্ট্রে গতবার 48-এর মধ্যে বিজেপি 43টি আসন জিতেছিল, ঠিক আছে, সকল শিবসেনা বিজেপির সঙ্গে ছিল। এবার ধরে নেওয়া হচ্ছে মহারাষ্ট্রে 48-এর মধ্যে বিজেপির পক্ষে 25টা আসন ধরে রাখা খুব ডিফিকাল্ট। তাহলে বিজেপি অন্তত সেখানে 15টা লুজ করছে। তাহলে যদি আপনি শুধু মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, হরিয়ানা এই লস গুলোকে কাউন্ট করেন, তাহলেই দেখবেন বিজেপি অন্তত 40টা মতো আসন লুজ করছে। আমি শুধু 4টে বড় স্টেট বললাম। তার পাশাপাশি রাজস্থানে মানে এবার বিজেপির পক্ষে 25-এ 25 করা অসম্ভব। মধ্যপ্রদেশে মানে 28-এ 25 করা অসম্ভব, যে মানে 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 ইন্দোরে ভোট না হতে দেওয়ার পরও অসম্ভব। ছত্তিশগড় বা ঝাড়খণ্ডেও বিজেপি কঠিন চ্যালেঞ্জের মুখে আছে। আমাদের মাথায় রাখতে হবে, হেমন্ত সোরেনকে কেন্দ্র করে যে আবেগ, যে একজন আদিবাসী চিফ মিনিস্টারকে গ্রেপ্তার করা হয়েছে, দ্যাট ইজ নট ডুইং ভেরি, মানে সেটা মানে বিজেপিকে খুব স্বস্তি দিচ্ছে। আচ্ছা, আমরা আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গের কথা ভাবি। এটা সবাই জানেন যে পশ্চিমবঙ্গকে বিজেপি নিশানা করেছিল যে তার আসন বাড়াবে বলে। সেই আসন বাড়ানোর জন্য বিজেপির টার্গেট সেট করেছিল যে পশ্চিমবঙ্গে 35 পাবে। 35 তো ভুলে যান, এই মুহূর্তে বিজেপির নিজের যে 18টি আসন আছে, সেই 18টি আসন ধরে রাখাই বিজেপির জন্য কঠিনতম চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ। এবার তৃণমূল দাবি করছে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপিকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে, সিঙ্গেল ডিজিটে যদি নাও নামায়, যদি আমি ধরি যারা 6টা আসন লুজ করে 12টা, তাহলে আপনি দেখবেন বিজেপির গোটা লসটা প্রায় 60-70 আসনের লস হয়ে দাঁড়াচ্ছে, যেটা মেকআপ করার জন্য বিজেপির কাছে কোনো রাজ্য নেই। এরকম তো কোনো নতুন রাজ্য নেই যেখান থেকে বিজেপির 60টা আসন তুলে আনে। বিজেপি যা দাবি করেছিল তামিলনাড়ু, কেরল বা ধরুন কর্ণাটক বা ধরুন তেলেঙ্গানা, কোথাও বিজেপি সেই পরিমাণ সাফল্য পাচ্ছে না। হ্যাঁ, বিজেপি অন্ধ্রের সাফল্য পাচ্ছে। অন্ধ্রে বিজেপি না এনডিএ জোট হয়তো 17টা মতো আসন পেতে পারে, কিন্তু একই সঙ্গে আমি যে আসন যে স্টেটটার কথা আলোচনা করলাম না, যেটা বড় স্টেট বিহার, যেখানে 40-এর মধ্যে বিজেপি 39 পেয়েছিল, সেখানে 39টা পেয়েছিল, সেখানে বিজেপির জোট সঙ্গী নীতিশ কুমারের পক্ষে এবারে তার যেটা আসনগুলো ধরে রাখা খুব কঠিন। তো বিহারে যা লস হবে হয়তো সেটা অন্ধ্রে মানে মানে বিহারে তার জোট সঙ্গী জেডিএস যা লস করবে বা নীতিশ কুমার যা লস করবে, ধরে নিলাম সেটা চন্দ্রবাবু নাইডু মেকআপ করবে। কিন্তু বাকি মহারাষ্ট্রের লসের কি হবে, রাজস্থানের লসের কি হবে, কর্ণাটকের লসের কি হবে, দিল্লির লসের কি হবে, হরিয়ানার লসের কি হবে। সো বিজেপি ইজ নট ইন এ পজিশন যে গতবারের সাফল্য, মানে 400 পার তো ভুলে যান, গতবারের সাফল্যকেও ধরে রাখা।